আপনি কি জানেন আপনার মনের ভেতরে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ হাজার চিন্তা ঘুরে বেড়ায়, আর তার মধ্যে ৯০% হলো নেতিবাচক বা অর্থহীন। আপনি যখন ঘুমানোর চেষ্টা করেন আপনার মন বিড়বিড় করতে থাকে। আপনি যখন কাজ করতে যান মন আপনাকে পুরনো কোনো কষ্টের কথা মনে করিয়ে দেয়। আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি চাইলেও এই চিন্তার স্রোত বন্ধ করতে পারছেন না? সেই শহরে এক যুবক বাস করত, তার নাম ছিল বিকাশ। তার একটা সমস্যা ছিল, আর তার সমস্যা ছিল তার মন সবসময় ঘুরে বেড়াতো। তার মন সবসময় নেতিবাচক চিন্তায় ভরা থাকতো। তার মনের বিড়বিড় কখনো থামতো না। যখনই সে কিছু করার কথা ভাবত তখনই সে তা ভিন্নভাবে করত। মাঝে মাঝে সে তার অতীতের জন্য অনুতপ্ত হতো, অথবা সে তার ভবিষ্যতের কথা ভাবতে থাকতো। আর সে ভয় পেতে থাকতো, যদি ভবিষ্যতে এমনটা ঘটে, যদি আমি ব্যর্থ হই, যদি আমি ভুল করি, তাহলে মানুষ আমাকে নিয়ে মজা করতে শুরু করবে। আর এভাবেই তার মনে অনেক নেতিবাচক ও ব্যর্থ চিন্তা আসতে থাকে। বিকাশ সবসময় তার চিন্তায় ডুবে থাকতো। সে তার চিন্তা ভাবনা থেকে মুক্তি পেতে চাইতো। বিকাশ চাইতো যেন তার মনে কোনো অপ্রয়োজনীয় চিন্তা না আসে, কিন্তু তার মনে সব সময় চিন্তার স্রোত আসতে থাকে। এই কারণেই সে জীবনে খুব চিন্তিত ছিল। তারপর একদিন কেউ তাকে বলল যে কাছের বনে একজন বুদ্ধ ভিক্ষু বাস করে, তার কাছে যাও। তিনি অবশ্যই তোমার মানসিক সমস্যার সমাধান করবেন। এই কথা শুনে বিকাশ তৎক্ষণাৎ বুদ্ধ ভিক্ষুর কাছে গেলেন এবং তাকে তার সমস্ত সমস্যা খুলে বললেন। বুদ্ধ ভিক্ষু খুব মনোযোগ সহকারে বিকাশের কথা শুনলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার কাছ থেকে কি জানতে চাও? এই কথা শুনে বিকাশ বললেন, হে গুরুদেব, আমি আমার মনকে শান্ত ও প্রশান্ত করতে চাই। আমি আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে আমার মনকে শান্ত ও প্রশান্ত করব। আমার মন সর্বদা চিন্তায় পরিপূর্ণ থাকে। আমি এক জায়গায় মনোনিবেশ করতে পারি না। এই কারণে আমার সমস্ত কাজে সমস্যা হয়। যখন আমি একটা কাজ করি নেতিবাচক চিন্তাভাবনার কারণে, তখন আমি অন্য একটা কাজের জন্য এগিয়ে যাই। আমার মন এক জায়গায় থাকে না। আর এভাবেই প্রতিদিন হাজার হাজার চিন্তা আমার মনে ঘুরপাক খায়। আর এটা কখন ঘটে, কেন হয় আমি জানি না। অনেকদিন পর আমি বুঝতে পারি আমি কি করেছিলাম এবং কি করছি। গুরুদেব, আমি আমার মনকে চিন্তা মুক্ত করতে চাই। আমি আমার মনে কোনো চিন্তা রাখতে চাই না। যখন আমি চাই তখন আমার মনে চিন্তা আসা উচিত। তারপর বুদ্ধ ভিক্ষু বললেন, সমস্যার সমাধান তখনই পাওয়া যায় যখন আমরা সমস্যার মূলে পৌঁছাই। আমরা সমস্যাটা ভালো করেই বুঝতে পারি এবং জানি। বুদ্ধ ভিক্ষু আরও বললেন। এই কথা শুনে বিকাশ বললেন, হে গুরুদেব, আমি আমার মনকে জানার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু যতই আমি এটা সম্পর্কে জানি না, আমার মন ততই রহস্যময় হয়ে ওঠে। তারপর বুদ্ধ ভিক্ষু যুবকটিকে একটি পাত্র দিয়ে বললেন, যাও এই পাত্রে ছোট ছোট পাথর নিয়ে এসো। তারপর যুবকটি সেখান থেকে গিয়ে ছোট ছোট পাথর নিয়ে এসো এবং পাত্রটি বুদ্ধ ভিক্ষুর কাছে রাখলো। তারপর বুদ্ধ ভিক্ষু যুবকটিকে বললেন, এই পাত্রটিকে তোমার মন হিসাবে মনে করো এবং এই পাত্রের পাথরগুলিকে তোমার চিন্তা হিসাবে মনে করো। এখন এই পাত্রে আরও পাথর রাখো। যুবকটি পাত্রে আরও পাথর ফেলতে শুরু করলো, কারণ পাত্রটি ইতিমধ্যেই পূর্ণ ছিল। এক বা দুটি পাথর রাখার পর বাকি পাথরগুলি পড়ে যেতে শুরু করলো। তারপর বুদ্ধ ভিক্ষু বললেন, 1 মিনিট অপেক্ষা করুন, সাবধানে দেখুন। এখন পাত্রে পাথর আসছে না, আসলে পাথরগুলি পড়ে যাচ্ছে, কারণ এটি একটি পাত্র। এতে যা আসতে পারত তা এসে গেছে। এখন এতে আর পাথর থাকবে না।
যদি তুমি অন্য পাথর রাখতে চাও তাহলে তোমাকে আগের পাথরগুলো সরিয়ে ফেলতে হবে। এই কথা শুনে যুবকটি বলল, গুরুদেব তুমি আমাকে কি বলতে চাইছো তা আমি বুঝতে পেরেছি। আমাদের মন থেকে চিন্তা ভাবনা দূর করা উচিত। এই কথা শুনে বুদ্ধ ভিক্ষু হাসতে শুরু করলেন এবং বললেন, প্রথমে আমার কথা সম্পূর্ণ শুনুন, তারপর তোমার মন খালি করো। তারপর বুদ্ধ ভিক্ষু বললেন, আমাদের মন ঠিক পাত্রের বিপরীত, কারণ তুমি পাত্রটি পাথর দিয়ে পূর্ণ করতে পারো কিন্তু চিন্তা দিয়ে মন পূর্ণ করতে পারবে না, কারণ মন সবসময় খালি থাকে। এই কথা শুনে যুবকটি বলল, গুরুদেব তুমি কি বলছো বুঝতে পারছি না। মন যদি খালি থাকে তাহলে আমরা কেন এটা খালি করতে চাই? তাহলে মন খালি করার দরকার কি? তখন বুদ্ধ ভিক্ষু তাকে বললেন, এই পাত্র থেকে এক এক করে পাথর বের করো। বিকাশও তাই করলেন। তিনি পাত্র থেকে এক এক করে পাথর বের করলেন এবং এই কাজ করে পাত্রটি খালি হয়ে গেল। তখন বুদ্ধ ভিক্ষু বললেন, তুমি কি দেখেছো, যখন তুমি এক এক করে পাথর বের করে দিলে পাত্রটি খালি হয়ে গেল। এখন তুমি এই পাত্রে যে কোনো পাথর রাখতে পারো, তুমি অন্য পাথর রাখতে পারো, অথবা তুমি একই পাথর আবার রাখতে পারো। তুমি এর অর্ধেক পূরণ করতে পারো অথবা তুমি এটি সম্পূর্ণরূপে পূরণ করতে পারো। তারপর যুবকটি বলল, গুরুদেব আমিও একই কথা বলছি। আমি আমার মন খালি করতে চাই। এটা একটা পাথর, এটা সহজেই বের করা যায় আর পাত্রটা খালি করা যায়, কিন্তু গুরুদেব আমি কিভাবে আমার মন খালি করতে পারি? তখন বুদ্ধ ভিক্ষু বললেন, এই পাত্রে একটা পাথর রাখো আর দুটো পাথর বের করো। এই কথা শুনে যুবকটি বলল, গুরুদেব এটা কিভাবে হতে পারে? যখন এই পাত্রে একটা পাথর থাকবে, শুধু একটা পাথর বের হবে, দুটো কিভাবে বের হবে? তখন বুদ্ধ ভিক্ষু বললেন, এটা সম্ভব নয়। তাহলে একটা কাজ করো, এই পাত্রে দুটি পাথর রাখো আর চারটি পাথর বের করো। এই কথা শুনে বুদ্ধ ভিক্ষু বললেন, গুরুদেব এটা কিভাবে হতে পারে? এটা কোনো অলৌকিক পাত্র নয়, এটা একটা পাথর। রাখলে দুটো পাথর বেরিয়ে আসবে, দুটো পাথর রাখলে চারটি পাথর বেরিয়ে আসবে। এই কথা শুনে বুদ্ধ ভিক্ষু বললেন, এই পাত্র অলৌকিক নয়, কিন্তু তোমার মন অলৌকিক। যদি তুমি এর থেকে একটা চিন্তা বের করে দাও, এর সাথে দুটো চিন্তা আসে, আর যখন তুমি ওই দুটো চিন্তা ধরো, এর সাথে চারটি চিন্তা বেরিয়ে আসে, আর তারপর এটা করার মাধ্যমে চিন্তার একটা দীর্ঘ ধারা তৈরি হয়, আর তারপর তুমি কোথাও থামবে না। তুমি একের পর এক চিন্তা ধরে রাখতে থাকো। এই মাটির পাত্রটি পাথর দিয়ে ভরা হবে, কিন্তু তোমার মন কখনো ভরে না। এটা সবসময় খালি থাকে কিন্তু খালি হয় না। এটা এই মনের মায়া। সব কিছুই আছে কিন্তু তবুও কিছু নেই। তারপর যুবকটি বলল, গুরুদেব তুমি যা বলছো আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি সব আমার চিন্তায় আটকে থাকবো? তারপর বুদ্ধ ভিক্ষু বললেন, এই মাটির পাত্রটি অর্ধেক পাথর দিয়ে ভরে দাও। তারপর যুবকটি তাই করল। তারপর বুদ্ধ ভিক্ষু বললেন, এবার এই পাথরগুলো থেকে একটা পাথর বেছে নাও আর আমাকে সেই পাথরের একটা ছোট্ট মূর্তি দাও, আর আমাকে সেই পাথরের একটা ছোট্ট মূর্তি দাও। আমি জানি তুমি একজন ভালো শিল্পী। বিকাশ একটি পাথর নিলেন এবং বুদ্ধ ভিক্ষুর সামনে তার ওপর আঁকতে শুরু করলেন। পাথরের ওপর আঁকতে আঁকতে সে লক্ষ্য করল যে এই পাথরটি সঠিক নয়। তারপর সে মূর্তি থেকে দ্বিতীয় পাথরটি আঁকলো এবং তবুও তার পছন্দ হলো না। সে তৃতীয় পাথরটি বের করলো, কিন্তু তৃতীয় পাথরের রং তার পছন্দ হলো না। যুবকটি তৃতীয় পাথরটি বের করলো। বুদ্ধ ভিক্ষু যুবকটির দিকে মনোযোগ সহকারে তাকিয়ে তাকে বলল, তুমি যে প্রথম পাথরটি বের করেছো, সেই পাথরটিকে এমনভাবে ভাবো যেন এর পরে তোমার আর কোনো পাথর নেই, আর তোমার কাছে কেবল এই একটি পাথর আছে। তারপর যুবকটি যেমন গুরুদেব বলেছিলেন একই পাথর দিয়ে খোদাই শুরু করলো।
এবং তিনি সেই পাথর থেকে একটি সুন্দর মূর্তি তৈরি করলেন এবং তা বুদ্ধ ভিক্ষুকে দিলেন এবং তিনি বুদ্ধ ভিক্ষুকে বললেন, গুরুদেব, এই পাথর থেকে এত সুন্দর মূর্তি তৈরি করা যেত আমি ভাবতেও পারিনি। এই কথা শুনে বুদ্ধ ভিক্ষু বললেন, যখন আপনার কাছে আর কোনো বিকল্প থাকে না তখন আমরা আমাদের সমস্ত শক্তি সেই বিকল্পে নিয়োজিত করি এবং এটিকে সর্বোত্তম করে তুলি, এবং যখন আমাদের কাছে অনেক বিকল্প থাকে আমরা পাথরটি বেছে নিই না এবং মূর্তি তৈরি হয় না। আমাদের মনও হাজার হাজার বিকল্প রেখে যায় একটি চিন্তার পেছনে এবং একটি মূল চিন্তা ছেড়ে আমরা হাজার হাজার অকেচো চিন্তায় জড়িয়ে পড়ি। তারপর যুবকটি বলল, গুরুদেব, আমি আপনার কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি, কিন্তু এখন আমার কি করা উচিত? দয়া করে আমাকে পথ দেখান। তখন বুদ্ধ ভিক্ষু বললেন, মন খালি করা, এটি পরিষ্কার করা 1 বা 2 দিনের ব্যাপার নয়, এটা অনেক দীর্ঘ প্রক্রিয়া। তাহলে তুমি কি এর জন্য প্রস্তুত? যুবকটি বলল, হ্যাঁ গুরুদেব, আমি প্রস্তুত, প্রক্রিয়াটি যত দীর্ঘই হোক না কেন। তারপর বুদ্ধ ভিক্ষু যুবকটিকে বললেন, শূন্যতা এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে মনকে দূরে রাখার 6টি উপায় রয়েছে। আসুন সেগুলি একে একে বুঝতে পারি। প্রথম উপায় হলো এমন লোকদের ছেড়ে দেওয়া যারা আপনাকে দুর্বল, পশ্চাৎপদ এবং লক্ষ্যহীন বোধ করায়। প্রায়শই আমাদের চারপাশে এমন লোক থাকে যারা পদ এবং সম্পদে আমাদের ওপরে, এবং পদ এবং সম্পদের এই অহংকারে তারা তাদের নিজের লোকদের কিছুই মনে করে না। তাই এই ধরনের মানুষদের আশেপাশে থাকা উচিত নয়। আর এই ধরনের মানুষরা সব সময় তাদের চেয়ে ছোটদের মনে করিয়ে দেয় তারা কতটা ছোট, আর এই কারণেই এই ধরনের মানুষরা তাদের জীবনে বড় কিছু অর্জন করতে পারে না। এছাড়াও অনেক সময় আমাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা এমন মানুষ যারা প্রায়শই আমাদের ছোট মনে করে, তারা আমাদের অপমান করার চেষ্টা করে, তারা মানুষের সামনে আমাদের নিয়ে মজা করে। তাই যতটা সম্ভব এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন। এই ধরনের মানুষরা যে তারা আপনার দৃষ্টি থেকে আপনার অহংকার কেড়ে নিয়ে আপনাকে লক্ষ্যহীন করে তোলে এবং তারপরে আপনি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করেন। তুমি নিজের সম্পর্কে নেতিবাচক অনুভূতি পাও, আর এই নেতিবাচক চিন্তাভাবনা তোমাকে মানসিক চাপ এবং উদ্বেগের দিকে ঠেলে দেয়। তারপর বুদ্ধরা আমাদের দ্বিতীয় উপায়টি বলে। তারা বলে যে খুব কম লোকের সাথেই তোমার বন্ধুত্ব করা উচিত। তোমার এমন লোকদের সাথে বন্ধুত্ব করা উচিত যাদের সাথে তুমি কিছু শিখতে পারো, যাদেরকে তুমি সম্মান করতে পারো, যারা তোমার অনুভূতি বুঝতে পারে, যাদের চিন্তা ভাবনা তোমার মতো, যারা তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। আমাদের জীবন এবং চরিত্রে আমাদের বাবা মায়ের পরে আমাদের বন্ধুরাই সবচেয়ে বেশি অবদান রাখে। তাই আমাদের বন্ধুদের সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটাও বলা হয় যে আপনি সেই 5 জন ব্যক্তির প্রতিচ্ছবি যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। যদি আপনার চারপাশের 5 জন ব্যক্তি যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান, তাহলে আপনিও ধীরে ধীরে সৎ হতে শুরু করবেন। আর যদি ওই 5 জন ব্যক্তি ধনী হয়, তাহলে তুমিও ধীরে ধীরে ধনী হতে শুরু করবে। এর মানে হলো যে তুমি যাদের সাথে সময় কাটাও তাদের সাথেও তুমি একই রকম হয়ে যাও। একজন মহান দার্শনিক বলেছিলেন যে তুমি আমাকে যে কোনো ব্যক্তির বন্ধুদের সাথে দেখা করিয়ে দাও, আমি তার বন্ধুদের দেখে সেই ব্যক্তির ভবিষ্যৎ বলবো। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এমন লোকদের না বলতে পারি না যাদের সাথে আমরা থাকতে পছন্দ করি না। আমরা না চাইলেও আমাদের সেই নেতিবাচক লোকদের সাথে সময় কাটাতে হয়। তাই প্রথমত আমাদের জানতে হবে কিভাবে আমাদের জীবনে সেই সব মানুষদের না বলতে হবে যাদের সাথে আমরা মনে করি তারা আমাদের জীবন নষ্ট করছে। যদি তারা আমাদের জীবনে না থাকে তাহলে হয়তো আমরা আরও সুখী হব।
তৃতীয় উপায় হলো তুমি কখনোই তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। তাই বর্তমানে বাস করার সময় তোমার সেই সব জিনিস এবং কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত যা তোমার নিয়ন্ত্রণে আছে, যা তুমি কাজ করতে পারো, যা তুমি এক্ষুনি করতে পারো। অনেক সাধক বলেন যে তাদের সর্বদা একটি জিনিস মনে রাখা উচিত যে কেবলমাত্র বর্তমানে বেঁচে থাকার মাধ্যমে ভবিষ্যৎকে সামঞ্জস্য করা সম্ভব, অতীত বেঁচে থাকার মাধ্যমে নয়। তাই বর্তমানে বেঁচে থাকার অভ্যাস করুন। চতুর্থ উপায় হলো আপনার স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত। আমাদের শরীর শক্তির ওপর চলে এবং আমরা যে খাবার খাই তা আমাদের শরীরকে শক্তি দেবে। যদি আমাদের শরীর সুস্থ না থাকে তাহলে আমাদের মন কিভাবে সুস্থ থাকবে? যখন শরীর দুর্বল এবং অসুস্থ থাকে তখন মনে অনেক নেতিবাচক চিন্তা আসে এবং একটি সুস্থ মন একটি সুস্থ শরীর বাস করে। তাই শরীরকে সুস্থ এবং শক্তিশালী রাখা আমাদের দায়িত্ব। অনেক সাধক বলেন যে পঞ্চম উপায় হলো আপনার প্রতিদিন ধ্যান করা উচিত। ধ্যান করার সর্বোত্তম সময় হলো সকালে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে। কিন্তু যদি তুমি ধ্যানের গভীরে যেতে চাও তাহলে সবচেয়ে ভালো সময় হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে ধ্যান করলে ঘুমের উন্নতি হয় এবং তুমি খুব গভীর ঘুম পাও। ধ্যান করার জন্য তুমি তোমার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে পারো। তোমার মনের চিন্তাভাবনার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করা ধ্যানকারীর জন্য বেশি উপকারী, কারণ তুমি সহজেই গভীর ধ্যানে যেতে পারো। যদি ধ্যান করতে না পারো তাহলে প্রতিদিন নিজের সাথে একা সময় কাটাও। তোমার নিজের আচরণ বুঝো, তোমার মনে কী ধরনের চিন্তা ভাবনা জাগছে এবং কেন সেগুলো জাগছে তা দেখার চেষ্টা করো। অনেক সাধক বলেন যে পঞ্চম উপায় হলো আপনি নতুন জায়গায় যেতে পারেন। একটি পুরনো কথা আছে যে একটি দীর্ঘ ভ্রমণ আপনাকে 100টি বইয়ের সমান জ্ঞান দেয়। তাই জীব বসায় গৌতম বুদ্ধ 9 মাস ধরে একটানা ভ্রমণ করেছিলেন। এটাই ছিল তার ভ্রমণের কারণ। নতুন জায়গায় যাওয়ার মাধ্যমে জ্ঞান অর্জনের সাথে সাথে মনও একটি নতুনত্ব লাভ করে। যখন আমরা নতুন জায়গায় যাই আমাদের মন উত্তেজিত থাকে। তারপর অনেক সাধক বলেন যে কখনো মনের জালে আটকে পড়বেন না, আপনার মনকে খালি করার চেষ্টা করবেন না। জীবনে ধ্যান করতে শিখুন, তোমার মনোযোগ কেন্দ্রীভূত করো, তোমার ধ্যানে একগ্রতা আনো, আর জীবনে যাই করো পূর্ণ প্রচেষ্টার সাথে করো। সেটাকে শেষ ভেবে করো। সেই কাজটি এমনভাবে করো যাতে এরপর তোমাকে আর কিছু করতে না হয়। আর যখন তুমি অন্য চিন্তা ভাবনা নিয়ে কাজ করো তখন শুধু সেটার ওপর কাজ করো, দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা নিয়ে নয়। মনের জাল থেকে বেরিয়ে আসা এত সহজ নয়, কিন্তু ধ্যানের মাধ্যমে সব কিছু অর্জন করা সম্ভব। বন্ধুরা, আমরা আশা করি আজকের গল্প থেকে তোমরা অবশ্যই মূল্যবান কিছু শিখেছো। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।